পর্যবেক্ষণ। না, আমাদের দেশ থেকে পাচার যে অর্থ হয়েছে এটার সূত্রটা প্রথমে বুঝতে হবে। সূত্রটা ছিল বিভিন্ন। একটা তো ছিল যে অবৈধভাবে যে উপার্জনটা হয়েছে, দুর্নীতির মাধ্যমে হয়েছে, আমাদের ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নেওয়া হয়েছে, ঋণ ফেরত দেওয়া হয় নাই, বিভিন্ন ভাবে যে ব্যত্যয় করা হয়েছে আইনের, সেখান থেকে অর্থ এসেছে এবং সেইটা পাচার করা হয়েছে, এটাই বেশিরভাগ। আরেকটা যেটা সেটা ছিল যে বৈধ পথে হয়তো আয়টা হয়েছে, কিন্তু সেটাকে অবৈধভাবে পাচার করা হয়েছে, কারণ আমাদের দেশ থেকে তো বড় অঙ্কের টাকা বাইরে নিয়ে যাওয়া এটা আইন বিরোধী। সুতরাং এইভাবে হয়েছে। এখন প্রক্রিয়াটা হলো, এটা হলো সূত্র। প্রক্রিয়াটা যেটা ছিল সেটা ছিল বিভিন্নভাবে। একটা তো হলো যে হুন্ডি হাওলার মাধ্যমে হয়তো আমাদের ওখানে যারা রেমিটেন্স পাঠান তাদের কাছ থেকে টাকাটা রেখে দেওয়া হয়েছে, এখানে দুর্নীতির টাকাটা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। আজকাল বিভিন্ন ধরনের অ্যাপস আছে এবং বিভিন্ন মিডিয়াম আছে এটা করার জন্য। আর দ্বিতীয় যেটা সেটা হলো যে আমদানির সময় যত টাকায় আমদানিটা করা হচ্ছে বৈদেশিক মুদ্রায়, তার থেকে বেশি দেখানো হয়েছে, ওইটার ফলে একটা টাকা বাইরে রেখে দেওয়া সম্ভব হয়েছে। আরেকটা হলো যে অনেক সময় রপ্তানি যা করা হয়েছে সেই পুরো টাকাটা বলা হয় নাই, বলা হয়েছে তার থেকে কম, এবং বাকি টাকাটা দেশের বাইরে থেকে গেছে, দেশে আসেনি। এভাবে বিভিন্ন পথেই এটা প্রক্রিয়াটা করা হয়েছে। সুতরাং একটা হলো যে সূত্রটা কোন জায়গায়, আরেকটা হলো কি প্রক্রিয়ায় এটাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, আর তৃতীয় হলো যে সেটা নিয়ে কি করেছে। সেটা নিয়ে সেখানে কেউ এটা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রেখেছেন, কেউ বা বিভিন্ন ধরনের বিনিয়োগ করেছেন স্থাবর অস্থাবর বিভিন্ন সম্পত্তিতে, কেউ কোম্পানি খুলেছেন, কেউ বাড়ি বানিয়েছেন। না, আমার মনে হয় যে এটা এইভাবে দেখতে হবে যে এই অবৈধ অর্থের যে সূত্র, দুর্নীতি, ব্যাংক লুট, এগুলা কিছু পরিমাণে হলেও আমার মনে হয় যে এটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে এই জুলাই অগাস্টের যে পরিবর্তন সেটার পরবর্তীতে। এটা আমার মনে হয় যে এটা স্বীকার করতে হবে। দ্বিতীয়ত যেটা সেটা এটাকে বন্ধ হয়েছে নাকি, সেটা অবশ্যই বন্ধ হয় নাই, এখনও দুর্নীতি আছে, কিন্তু হয়তো বা ব্যাংকিং সেক্টর থেকে আগের মতো যেরকমভাবে নেওয়া হতো সেটা এখন সম্ভব না। সো এইটা অন্তত পক্ষে নতুন করে যে অর্থ পাচার, সেই অর্থ পাচারটাকে হ্রাস টেনে নেওয়া সম্ভব হয়েছে, এটা আমার মনে হয় যে বলতে হবে। এখানে এখানে আমার মনে হয় যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের দেশ থেকে অবৈধ টাকা যাচ্ছে, কিন্তু অন্যান্য দেশে এটাকে অনেক সময় প্রশ্ন না করেই তারা এটাকে নেয়। এটা একটা কিন্তু বৈশ্বিক সমস্যা। পৃথিবীর বিভিন্ন দেশে এমনি তো কিছু কিছু স্পেসিফিক জায়গাই আছে, এই যে ক্যামেরন আইল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন আইল অফ ম্যান, এগুলো স্পেসিফিক জায়গা আছে যেখানে নাকি কোনো প্রশ্ন ইত্যাদি করা হয় না, এগুলো হলো ট্যাক্স হেভেন যেগুলোকে বলে। আর এটার বাইরে বিভিন্ন যেসব উন্নত দেশ আছে, সেসব উন্নত দেশে অনেক সময় তাদের দেশে বিনিয়োগ আকর্ষণ করার জন্য তারা এমনভাবে আইন করে রেখেছে যে তারা এটার যে ডিউ ডিলিজেন্স, এই টাকাটা কি বৈধ, সেটা তারা করে না অনেক সময়। এটা নিয়ে অনেক প্রশ্ন আসতেছে। দ্বিতীয়ত যেটা সেটা হলো যে সুইস ব্যাংকে সেখানে রাখা হয়, সেটাও কিন্তু প্রশ্ন করা হয় না। এখন তবুও সুইস ব্যাংক 2014 সাল থেকে অন্ততপক্ষে কোন দেশ থেকে টাকা জমা হয়েছে কত, এইটা হিসাবটা তারা করে। সুতরাং এইটা কিন্তু একটা বৈশ্বিক একটা আন্দোলনেরও একটা অংশ, যে আমাদের মতো উন্নয়নশীল দেশ থেকে যখন নাকি টাকা পাচার করে অবৈধ টাকা নিয়ে যায়,
যে জায়গাটাতে নিয়ে যাচ্ছে তারা এটা কেন প্রশ্ন করে না, এটা নিয়ে এখন একটা বড় ধরনের এটা একটা সমস্যা হিসাবে দেখা গিয়েছে এবং অনেক দেশ তাদের কিন্তু আইন এখন পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। অবশ্যই প্রশ্ন করার সুযোগ আছে, তাদের যে আইনের ফাঁক ফোকর দিয়ে আমাদের মতো দেশ থেকে এত শত শত কোটি টাকা নিয়ে যায়, সেইটার জন্য তাদের আইন আমার মনে হয় যে আরও শক্ত করা দরকার এবং এই টাকাটা কিভাবে আসছে, ওই দেশের আইন অনুযায়ী টাকাটা আসছে কিনা এই প্রশ্নটা তাদের করা দরকার। এটা কিন্তু করা হয় না, যে কারণে আমরা দেখি যে সেটা দুবাই হোক, সেটা ইউএসএ হোক, ইউকে হোক, কানাডা হোক, সিঙ্গাপুর হোক, এইসব জায়গাগুলোতে কিন্তু অনেক টাকা আমাদের মতো দেশগুলো থেকে যায়, শুধু বাংলাদেশ না অনেক দেশ থেকে যায়। তারা মনে করে যে তাদের দেশে বৈদেশিক মুদ্রা আসছে, তাদের রিজার্ভের জন্য এটা সুবিধা, এই জন্য তারা অনেক সময় অন্য দিকে তাকিয়ে থাকে। এটা নিয়ে এখন প্রশ্ন উঠছে যে বৈশ্বিক আমরা একটা সমঝোতায় আসতে পারি কিনা, যে এগুলো সূত্র নিয়ে প্রশ্ন করা হবে, এগুলোকে বৈধ না অবৈধ পথে অর্জন করা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করা হবে এবং এটা কি বৈধভাবে ওই দেশে গিয়েছে কিনা সেটাও তারা দেখভাল করবেন। না, আমার মনে হয় যে এটা আমরা সবাই জানি, বাংলাদেশের কৃষক, শ্রমিক, রিক্সা যারা চালান, বাসের সহকারী, বাস যারা ড্রাইভার, তারা তো আর পাচার করছেন না। পাচার করছেন হলো বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক, যারা নাকি অনেকে দুর্নীতির সাথে জড়িত আছে, এরাই তো পাচার করে। সুতরাং সেই জায়গাটাতেই আমাদের আসলে যদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, প্রতিষ্ঠানগুলোকে আমরা সক্ষমতা বৃদ্ধি করে সেখানে দুর্নীতি এবং এগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স করতে পারি, তাহলে আমরা উৎস মুখগুলোকে বন্ধ করতে পারবো। ব্যাংকিং সেক্টর একটা বড়, অবশ্যই আমরা জানি, সেখান থেকে ঋণ নিয়ে ঋণ ফেরত না দিয়ে ওই টাকাটা বাইরে পাচার করা হচ্ছে, কিন্তু সেটার বাইরেও বিভিন্ন ভাবে এটা করা হয়ে থাকে। সেটা দুর্নীতির তো বিভিন্ন উপায়ের তো কোনো শেষ নাই। সুতরাং সেখান থেকে অবৈধ টাকাটা নিয়ে আসা হয় হুন্ডি হাওলার মাধ্যমে। যে আমাদের বিগত সময় ব্যাংকিং সেক্টর একটা বড় ছিল, এই যে আমাদের এখন 4 লক্ষ কোটি টাকার উপরে খেলাপি ঋণ হয়ে গেছে, এটার একটা বড় অংশ তো চলে গেছে দেশের বাইরে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বলেছেন একটা $20 বিলিয়ন এরকম একটা সংখ্যাও আছে। এটার বাইরেও বিভিন্ন জায়গায় আমরা দেখি যে দুর্নীতি হয়, সেই দুর্নীতির অর্থটা তখন দেশের বাইরে এটাকে পাচার করা হয়। অনেক সময় যেটা বৈধ আয়, সেই বৈধ আয়টাও পুরোটা দেশে আসে না, এটা রপ্তানির ক্ষেত্রে হতে পারে। অনেক সময় যেটুকু দেশের বাইরে যাওয়ার কথা, আমদানি করতে গেলে তো টাকা বাইরে পাঠাতে হবে, সেটা বেশি পাঠিয়ে সে টাকাটা রেখে দেওয়া হয়। সো এটা বিভিন্নভাবে এটা হতে পারে, কিন্তু এটার বড় শিকার কেবলমাত্র অর্থনীতি বা সাধারণ মানুষ না, ব্যবসায়ীরাও, সৎ যারা আছেন তারাও এটার বড় শিকার। কারণ হলো ব্যাংক থেকে যখন এটা দুর্নীতি করে টাকাটা নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু ব্যাংকিং সেক্টরে ওই ঋণ খেলাপির বিরুদ্ধে বিপরীতেও একটা প্রভিশনিং করে রাখা হয়। তখন বাকি যে টাকাটা আছে ওইটা ব্যাংক বিনিয়োগ করতে গেলে তখন ওইটার উচ্চ মূল্যে সুদ আদায় করতে হয়। তো সেই সুদটা তো দিতে হয় হলো যারা সৎ ব্যবসায়ী আছেন তাদের। এই যে আমাদের এখন তো ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তাদের 14-15% জন্য মতো করে সুদ দিতে হয়। এটা কেন? এটার একটা বড় কারণ তো হলো যে ব্যাংকের এই যে খেলাপি ঋণ হয়েছে, যেটার জন্য প্রভিশনিং করে রাখতে হচ্ছে, যে কারণে তারা কম টাকা যেটা ডিপোজিট হয়েছে তার একটা কম অংশ তারা বিনিয়োগ করতে পারছেন, ঋণ দিতে পারছেন, সেটার জন্য তাদেরকে তখন উচ্চ সুদ রাখতে হচ্ছে। বাংলাদেশ যে এই যে ব্যাংকিং সেক্টরের এই যে এখন যেরকম একটা উচ্চ সুদ এবং এটার ফলে আমাদের যে বিনিয়োগে যে একটা স্থবিরতা একটা বড় কারণ, সেটার পেছনেও তো এটা কাজ করছে। সুতরাং সৎ যারা উদ্যোক্তা, সৎ যারা ব্যবসায়ী, তারাও কিন্তু এটার একটা ভিকটিম। আমাদের অর্থনীতি তো সামগ্রিকভাবে ভিকটিম বটেই, কিন্তু তারাও কিন্তু এটার একটা বড় একটা মানে নেতিবাচক ফলভোগী।